আহ, আমরা যে এখনো সভ্য হই নাই। আপনি যে বললেন প্রাচ্যের অক্সফোর্ড, এটা তো মানে উইথ অল রেসপেক্ট টু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস বা তাদের অতীতের বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলন, এমনকি পাকিস্তান তৈরিতেও যে বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকা বাংলাদেশের, এবং এক সময়ের আপনি বলতে পারেন সত্যিকারের অর্থেই একটা প্রাচ্যের অক্সফোর্ড না হলেও অন্তত উপমহাদেশের একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যে ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গত 20 বছরে, স্পেশালি গত 17-18 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধপতন, সেটা শিক্ষায় বলেন, সেটা রাজনীতিতে বলেন, সেটা মানবিক চিন্তাভাবনায় বলেন, এটা তার একটা নিকৃষ্টতম প্রমাণ এই সো কল্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিল। এটা লজ্জায় মাথা হ্যাট হয়ে যাওয়ার অবস্থা। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক যত ছাত্রছাত্রী আছে, যত স্টুডেন্ট ছিল বা আছে, সবার মাথা হ্যাট করে দিচ্ছে। কারণ এত বড় একটা আপনার জগদ্দল পাথর, এত বড় মহিলা হিটলার হাসিনাকে তাড়ানোর পরে এইখানেও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনন্য ভূমিকা ছিল, এবং যেই ঐতিহ্যটা হাসিনা ধ্বংস করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়। এখানে শুধু ঘটনা কিন্তু একটা না, ঘটনা তিনটা ঘটছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আর একটা রিমোট খাগড়াছড়িতে। আমরা হয়তো এগুলা, যেগুলো আমাদের চোখের সামনে, এগুলোর কথা বলি। এগুলা কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, কিভাবে ঘটতেছে, এখানে আবার কোনো দেশি বিদেশি চক্র আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তবে যেই ঘটাক, যারাই ঘটাক, এইরকম একজন নিরীহ মানুষ বলতেছে যে সে, টিটু ভাই যে উল্লেখ করলেন যে তারা প্রথমে বুঝতে পারে নাই সে একটু মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন হোক আর না হোক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক না হোক, সে যেই হোক, সে একজন খেটে খাওয়া মানুষ হোক, সে লেখাপড়া না জানুক, তাকে এইভাবে হত্যা করা একটা মোবাইল ফোনের জন্য, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, অথবা খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটছে, এগুলো শুধু দুঃখজনক বা আমরা দুঃখ প্রকাশ করলে হবে না, এগুলো প্রতিরোধ করতে হবে। কারণ আমরা এত বড় 17 বছরের যুদ্ধের পরে আমরা যেই দেশটা এখন চিন্তা করতেছি, সেটা রাতারাতি হবে না, সেটা আমরা বুঝি, এবং এখন অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে, সেটাও আমরা জানি। কিন্তু তার ভিতরে এইরকম একটা পিটাইয়া মানুষ মেরে ফেলা এবং অন্য কেউ তাকে উদ্ধার না করা, এটা তো একসময় ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, র্যাব করতো, পুলিশ করতো, ডিজিএফআই করতো, এনএসআই করতো, ডিবি করতো। এখন কে করতেছে? এখন তাকে উদ্ধার করতে বাকিরা কি করলো? আমি যদি না না, সবচেয়ে মজার ব্যাপার দেখে শুনেন, মারতে মারতে যখন সে আধামরা, তারপরে তাকে মানে সে পানি পানি মানে বলার পরে সে যখন উঠে বসছে, সবাই একসাথে হাততালি দিয়েছে। মানে কি, যে সে আধামরা, কোন রকম সে উঠে বসছে। যখনই সে উঠে বসছে, আবার সবাই একটু বিরতি দিয়েছে, বিরতি দিয়ে হাততালি, হ্যাঁ, সবাই হাততালি দিয়েছে। মানে একটা জিনিস দেখেন, তারা মারছে কিছু ছেলে পেলে, আবার অনেকগুলো ছেলে তারা ব্রেঞ্চিতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে সেটা এই মার উপভোগ করছে। মানে আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা, এরা এরা মানে কি মানুষের পর্যায়ে নেই, এরা মানুষটা, এরা অমানুষ, এরা পশু। এরা, আপনি যে যারা আক্রমণ করছে তারা তো বটেই, যারা এগুলো দেখছে, আপনি বললেন যে যারা হাততালি দিছে, হাসতেছে, সবাই রে আপনি সমান অপরাধী, সবাই রে গ্রেপ্তার করা উচিত, সবাই রে আপনার 302 যেটাকে বলেন অ্যাটেম্প টু মার্ডার, এই হত্যার সবগুলো আসামি হওয়া উচিত। কারণ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো,
তোমরা নিজেদেরকে মেধাবী দাবি করো, তোমরা এত বড় বেত্তমিজ, তোমরা এত বড় বদমাইশ, তোমরা যেই দল করো তোমাদের লেখাপড়ার কোনো মূল্য নেই। তোমরা বাংলাদেশের এই অপদার্থ, এই যে ঢাকা ইউনিভার্সিটিটাকে অপদার্থদের এবং এরকম পৈশাসিক এই যে এই আপনার আনন্দ উপভোগ করা এবং এইরকম একজন নিরীহ মানুষকে পিটাইয়া আবার পানি খাইতে দেওয়া, আবার ভাত খাইতে দেওয়া, আবার হাসাহাসি করা, হাততালি দেওয়া, এগুলো লজ্জায় মাথা হেঁটে হয়েছে। এটা আমার দেশ আমার মনে হয় না। এখনো মনে হচ্ছে হাসিনার প্রেতাত্মারা এখানে এখনো মনে হয় এরা বিভিন্ন ওই সমন্বয়কের নামে, ছাত্র দলের নামে, ছাত্র শিবিরের নামে, সাধারণ ছাত্রের নামে ঢুকে আমার মনে হচ্ছে এগুলা করতেছে। এটা অসম্ভব। এরকম এটা ডজন ডজন ছাত্র হাততালি দিবে, হাসবে, তারপরে তাকে আবার মারবে, কেউ তাকে উদ্ধার করতে আসবে না। এখন তো আর স্বৈরাচারী হাসিনা নাই, মহিলা হিটলার নাই, তার জগদ্দল জানোয়াররা নাই। এই নতুন জানোয়ার কোত্থেকে সৃষ্টি হইল? এই জানোয়ারদেরকে আমাদেরকে অতি অবশ্যই দমন করতে হবে। মানবিক যদি আমরা কেউ না হই, আমরা যদি হত্যাকে মানে কেউ হত্যা করবে তাকে যদি সেখানে উদ্ধার আমরা না করতে পারি, তাইলে এই অসভ্য দেশ আমার দেশ না। এই অসভ্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কোনোদিন কেউ শিখে মানুষ হবে, এটা অন্তত আমি মনে করি। একদম সত্য কথা। এবং আমরা আমি ভিডিওটা আমি দেখতে পারি নাই। এই যে মারতেছে এবং এই যে ছেলেরা সব দাঁড়িয়ে আছে, আমি ভিডিওটা দেখতে পারিনি। আমি কি বলবো সাকিব, আপনি যদি একটু যোগ করেন। যে আমি একটু অন্য অ্যাঙ্গেলে একটু বলতে চাই কথাটা। সেটা হচ্ছে যে ওই যে আমরা বেশ কিছুদিন আগে একটা শব্দ শুনেছিলাম না, যে রুচির দুর্ভিক্ষ। তো এখন আসলে আমাদের শুধু রুচির দুর্ভিক্ষ যে ঘটেছে এই জাতির তা কিন্তু না। আমাদের চিন্তা, চেতনা, মননশীলতা বা আমাদের বিবেকবোধ সবকিছুরই কিন্তু একটা দুর্ভিক্ষ এই জাতির মধ্যে রয়েছে আমি মনে করি। কারণ আপনি দেখুন, আমি যদি আজকে এখন ধরেন আমি একটা কথা বলছি আপনাদের সামনে, এই বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি যদি এখন এই বিষয় থেকে বাদ দিয়ে আমি যদি মনে করেন এখন বলি যে আজকে আমাদের আলোচনার বিষয় বেনজির আহমেদের পরকীয়া। বেনজির আহমেদ কার সাথে প্রেম করেছে? ডিবি হারুন কার সাথে প্রেম করেছে? আপনি দেখবেন হুড়মুড় করে দর্শকের ভিউ এসে যাবে, সাবস্ক্রাইবার এসে যাবে, লাইক করবে। কারণ কি? আমরা ওই ধরনের ফালতু জিনিস, ফাইজলামি করা জিনিস, চটুল জিনিস ওগুলির প্রতি আমরা বেশি আগ্রহী। কিন্তু আপনি যখন একটা ভালো পরামর্শ বা ভালো একটা উপদেশ বা ভালো একটা কিছু নিয়ে কথা বলবেন, ওইখানে আপনি ভিউও পাবেন না, কমেন্টও করবে না, পাবলিক অ্যাপ্রিশিয়েটও করবে না, পাবলিক সুইচ করে আরেকটা জায়গায় চলে যাবে। দেখা গেল একটা খুব বড় একটা মুরিদ, পীরের মুরিদ তারা। ধরেন ওই পীর সাহেবের ৩ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এখন ওই পীর সাহেব আইসা বলল যে মমতাজের অমুক ফাঁস, বা ধরেন উমুকের এইটা কইরা দিলাম ফাঁস, উমুকের এত কোটি টাকার চাঁদাবাজি ফাঁস। দেখবেন ওইখানে মানুষ হুড়মুড় করে পড়তেছে, দেখি তো পীর সাহেব কি ছাড়ছে। কিন্তু ধরেন আপনি একটা ভালো একটা কনস্ট্রাকটিভ কিছু আপনি দেখাচ্ছেন এই জাতিকে, ওইটা তারা দেখবে না। ধরেন আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাঈদ, তিনি বেশ কয়েক বছর আগে তিনি একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু কথা বলেছিলেন যে আমাদের মধ্যপ্রাচ্যের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা, আমি দেখি যখন এয়ারপোর্টে নামে, পৃথিবীর কোন দেশের এয়ারপোর্টে এরকম দেখি না যে নামার সাথে সাথে প্লেন থেকে হুড়মুড় করে সবাই নামার জন্য কে কার আগে নামবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এটা বলে তাদেরকে তিনি কিন্তু কটাক্ষ করেননি। তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা কেন, আমাদের ধৈর্য নাই, আমরা কেন একটু অপেক্ষা করে লাগেজগুলো নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে নামবো, এই শৃঙ্খলার তো অভাব কেন? এটা আব্দুল্লাহ আবু সাঈদ বুঝাবার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই কথাটা শুনতে ভালো লাগে নাই। তারা কি করলো? ওই মধ্যপ্রাচ্যের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা অনেকেই বললেন আব্দুল্লাহ আবু সাঈদের কুশপুত্তলিকা দাহ করো, উনি প্রবাসীদের অপমান করেছেন। অর্থাৎ একটা ভালো পরামর্শ আপনি ভালোভাবে না নিয়ে আপনি নিচ্ছেন কিন্তু খারাপভাবে। তো এখন ওই মধ্যপ্রাচ্যের ভাইয়েদের যারা এত প্রতিক্রিয়া দেখালেন আব্দুল্লাহ আবু সাঈদের প্রতি, তার কথাটার মর্মার্থকে না বুঝতে পেরে, এখন ওই ধরনের ভাই ব্রাদার যারা রয়েছেন তারা তো আমাদের সমাজে এক্সিস্ট করে। মধ্যপ্রাচ্যেও যেমন এক্সিস্ট করে, ঢাকা শহরে এক্সিস্ট করে, তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করে। কারণ আমরা তো আর মঙ্গল গ্রহ থেকে মানুষ আনবো না। আমরাই তো ছোট্ট একটা দেশ, এখানে আমরা যারা বসবাস করছি, আমাদের চিন্তা, চেতনা, মননশীলতা সবকিছু তো আমরাই তো এটা এখান থেকে তো হোম গ্রাউন্ড। তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর যে বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের চিন্তা চেতনায় তো একটা দুর্ভিক্ষ রয়ে গেছে। এবং এই কারণে আপনি দেখলেন যে এতগুলো ছাত্র মিলে একজন লোককে পিটাচ্ছে, কেউ ভিডিও করছে। ওইখানে আমি একটা লোক পেলাম না যে গিয়ে বলল যে না এটা রং, তুমি এটা করতে পারো না, এটা কইরো না, এটা কি করছো, একটা মানুষকে মেরে ফেলছো। কেউ প্রতিবাদ করলো না। তার মানে কি দাঁড়ালো? যে ওইখানে সংখ্যাগরিষ্ঠ
ওটা আমি বলতে চাচ্ছি, সংখ্যাগরিষ্ঠ চেয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলো। তার মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা ঠিক। তো এখন আমরা তো অলওয়েজ বলি যে সংখ্যাগরিষ্ঠ ইজ অলওয়েজ রাইট। আমরা কেন বলেছি শেখ হাসিনা খারাপ? কারণ সংখ্যাগরিষ্ঠ বলেছে শেখ হাসিনা স্বৈরাচার। আবার এই সংখ্যাগরিষ্ঠই এখন বলতেছে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলাটাও রাইট। তখন আমি কোনটা রাইট বলবো? হ্যাঁ, শেখ হাসিনা পতন এটা অবশ্যই জাস্টিফাইড। তার মতো একটা ফ্যাসিস্টের বিদায় ওইটাও সংখ্যাগরিষ্ঠ চেয়েছে। আবার এই সংখ্যাগরিষ্ঠই চাচ্ছে পিটিয়ে একটা লোককে মেরে ফেলো। তার মানে আমি যেটা বলতে চাই যে সংখ্যাগরিষ্ঠ ইজ নট অলওয়েজ রাইট। হাসিনার পতন যে সংখ্যাগরিষ্ঠ চেয়েছে দ্যাট ওয়াজ রাইট। বাট যেই সংখ্যাগরিষ্ঠ চাচ্ছে যে আমি একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবো, ওই সংখ্যাগরিষ্ঠ ইজ রং। তো এই রাইট আর রং এর মধ্যে যতদিন আমরা পার্থক্য খুঁজতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতির অধঃপতন হইতেই থাকবে টিটো ভাই। এবং তারই একটা নমুনা আমরা দেখলাম, এই মানুষটিকে যে পিটিয়ে মারা হলো। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ চেয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলা হোক। এখন আমি একটু আগে যে উদাহরণটা টানছিলাম যে আমি যদি এখন শিরোনাম করি যে বেনজির আহমেদের নারী কেলেঙ্কারি ফাঁস বা ডিবি হারুনের কেলেঙ্কারি ফাঁস, ওইটা কেন বেশি ভিউ হয়? কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওই ধরনের জিনিস দেখতে পছন্দ করে। কিন্তু আমি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষকে বলি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিকে কি করে ভালো করা যায়, বা অর্থনীতির কি করে দুরবস্থা হলো, বা আমাদের সামনে কি করে ভালো হবে অর্থনীতি, এ ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করি, মানুষ বলবে এটা জ্ঞান গর্ব আলোচনা, এটা আমরা শুনতে চাই না, আমরা চটুল বিষয়ে চাই। তো এই সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় চটুল বিষয়, মজার বিষয়। আমি যদি এখন এই মজার বিষয় বলি যে সজীব অজয় তার অবস্থান জানা গিয়েছে নিউ ইয়র্কের অমুক জায়গায় বা তমুক জায়গায়, সজীব অজয়কে পাওয়া গেল, এরকম একটা থাম্বনেল দিই, এরকম একটা কথা বলি, দেখবেন হুড়মুড় করে মানুষের ভিউ বেড়ে যাবে। এখন ওইটা হচ্ছে প্রবলেম আমাদের, যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইত্রামি, ফাতরামি, চটুল কন্টেন্ট বা ওই চটুল চানাচুর বিক্রেতা যারা রয়েছে তাদের ম্যাজিকে তারা আকৃষ্ট হয়ে যায়। আর ওইখানেই আমাদের প্রবলেম। অর্থাৎ আমাদের যেটা আমি বললাম যে রুচির দুর্ভিক্ষ, চিন্তা চেতনার দুর্ভিক্ষ, আমাদের যে মন মানসিকতা বা মননশীলতার যে দুর্ভিক্ষ, এবং ওইটারই একটা নির্লজ্জ উদাহরণ আমরা দেখলাম এই মানুষটিকে পিটিয়ে হত্যা করার ক্ষেত্রে, যে সেখানে সংখ্যাগরিষ্ঠের বিবেকটা কাজ করেনি, মনুষ্যত্ব কাজ করেনি। সংখ্যাগরিষ্ঠ মনে করেছে তারা যে পিটিয়ে মারছে ওইটাই রাইট, কারণ ও তো চুরি করছে, ওকে মেরে ফেলা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে ও যদি মানসিক ভারসাম্যহীন নাও হয়ে থাকে, ও যদি সত্যি সত্যি চুরি করেও থাকে, তাও তো তাকে পিটিয়ে মারার অধিকার কারণেই। কেউ কেউ বলছে আচ্ছা ও তো মানসিক ভারসাম্যহীন, তাকে মারা হলো কেন, এই জন্য আমার খারাপ লাগছে। কেউ কেউ বলছে আচ্ছা ও তো চুরি করেনি, ওকে মিথ্যা চুরির দায়ে মারা হয়েছে, এই জন্য আমার খারাপ লাগছে। ওই লোকগুলিকে আমি মনে করি তাদের চিন্তা চেতনার মধ্যে যথেষ্ট ভুল আছে। তার মানে কি? তার মানে তারা বলতে চাচ্ছে যে সে যদি মানসিক ভারসাম্যহীন না হতো তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা ঠিক ছিল, বা সে যদি চুরি না মানে সে যদি সত্যি সত্যি চুরি করে ধরা পড়তো তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলাটা ঠিক ছিল। আমার কথা হচ্ছে সে যদি চুরি করে ধরাও পড়তো তাও তাকে মেরে ফেলার অধিকার কেউ রাখে না। সে যদি মানসিক ভারসাম্যহীন নাও হতো তাও তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার কেউ রাখে না।